আর এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের একটি ছবি আপনাদের সামনে রাখবো। পথশ্রী প্রকল্প ঘিরে আমরা ওড়ার অভিযোগ। আগে ছবিটা দেখুন। কেতুগ্রামের কাকুরহাটির গলিপাড়ায় যেখানে এই পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল, কিছুটা রাস্তা তৈরিও হয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন সেই ছবি। কিন্তু কিছুটা রাস্তা তৈরি হওয়ার পর জানা যায় এটা নাকি বিজেপি নেতার বাড়ি। আর ঠিক রাস্তা তৈরি হওয়ার আধ ঘন্টার মধ্যেই এভাবে কোদাল দিয়ে কুপিয়ে খুঁড়ে সেই নির্মিত রাস্তা, কাজটা প্রায় যেখানে শেষ হয়ে গেছিল, সেইখান থেকে আবার মাটিটাকে তুলে ফেলা হলো। বিজেপি নেতার বাড়ি, সেই কারণেই রাস্তা নির্মাণ হয়ে যাওয়ার পরও কোদাল দিয়ে কুপিয়ে খুঁড়ে এই সিমেন্ট তুলে নেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা। বিজেপি নেতার স্ত্রী, তিনি কি বলছেন শোনাবো। সেদিন মেপে গেল, বিকেলবেলা একদিন এসে কন্ট্রাক্টর ওই অশোক ঘোষের বাড়ি পর্যন্ত মেপে গিয়েছিল। ওর বাড়ি থেকে বেনুকর ঘোষের বাড়ি পর্যন্ত রাস্তাটা হওয়ার কথা ছিল। দিয়ে তারপর যেদিন রাস্তাটা হলো, এইখানে 2 গাড়ি মশলা ঢাললো আমাদের এই দূরে। ঢালার পর ওরা খেতে বসলো, দিয়ে খেয়ে উঠে কি হলো কে জানে, তারপরে আবার মশলা তুলে নিয়ে ওখান থেকে রাস্তা হলো। 2 গাড়ি দিয়ে ঢেলেছিল, দিয়ে সেই মশলা আবার তুলে নিয়ে গেল। যাই হোক, পার্টির নেতারা কিছু বলেছে, তুললো, তাহলে বলছে এটা বিজেপির রাস্তা। আমার স্বামী বিজেপি করে, ওরাই বলছে কন্ট্রাক্টরকে যে এটা বিজেপির রাস্তা। বিজেপির রাস্তা বলে এটা হবে না, আমার স্বামী বিজেপি করে যেহেতু। এবার বিজেপি করে বলেই হলো না, না হলে আগের দিন মেপে গেল কেন, ওদের বাড়ি পর্যন্ত মেপে গেল কেন? বিজেপি নেতার স্ত্রীর অভিযোগ আপনারা শুনলেন। তিনি বলছেন যে তার স্বামী বিজেপি করেন, সেই কারণেই রাস্তা নির্মাণের কাজ তাদের বাড়ির সামনে শুরু হয়েছিল, প্রায় শেষও হয়, কিন্তু হঠাৎই কিছু একটা কারণে সেখান থেকে তারপর এইভাবে সিমেন্টটা তুলে নেওয়া হয়। রানা দাস আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। রানা, বিজেপির অভিযোগ তো আমরা শুনলাম, কিন্তু নির্মাণ কাজে যারা যুক্ত ছিলেন তারা কি বলছেন? কি কারণে হঠাৎ করে এই রাস্তাটা নির্মাণ করার আধ ঘন্টা পর আবার এভাবে কোদাল দিয়ে কুপিয়ে খুঁড়ে তারা সিমেন্টটা তুলে নিচ্ছেন? দেখো, এই প্রশ্নটাই উঠছে। 230 ফুটের রাস্তা, যার জন্য বরাদ্দ ছিল 1,13,000 টাকা। কাজও শুরু হয়েছিল এবং দেখা যাচ্ছে যে একেবারে ঢালাইয়ের কাজ চলছে এবং ঢালাইয়ের কাজ রাস্তা শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে হঠাৎ ঘন্টাখানেকের মধ্যে যে শ্রমিকরা এই রাস্তাটি তৈরি করছিল, ঢালাই করছিল, তারা কোদাল দিয়ে সেই যে পাথর, বালি, সিমেন্ট মাখানো যেটা রয়েছে সেটা তুলে নিয়ে চলে যায়। এবং বিজেপির অভিযোগ যে যখন তারা এই যে শ্রমিকদের জিজ্ঞাসা করে যে কি কারণে তুলে নেওয়া হচ্ছে, তখন কিন্তু জানানো হয়, তাদের বলা হয়েছে যে ওখান থেকে এটা সরিয়ে নিতে হবে ঢালাইটা, কারণ ওখানে করা যাবে না। এবং পরিবারের লোক যখন যায় তখন কিন্তু বলে যে বিজেপি করে বলেই কিন্তু এই রাস্তাটা করা হচ্ছে না, বিজেপির তরফ থেকে এরকমই অভিযোগ করা হচ্ছে। এবং ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ঢালাই রাস্তা, সবে কাঁচা রাস্তা, সেই রাস্তা কষ্ট করে শ্রমিকরা তৈরি করেছে। সেখানে পথশ্রী প্রকল্পের বাজেটে টাকা ধরা রয়েছে, সেই রাস্তা তুলে নেওয়া হচ্ছে। এবং প্রশ্ন উঠছে যে রাস্তা, যেটা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের যে বিজেপি নেতার সেখানে বাড়ি বলে রাস্তা তুলে নিচ্ছে, কিন্তু তৃণমূলের তরফ থেকে সেটা স্বীকার করা হচ্ছে না। পঞ্চায়েতের সদস্য বলছে যে টাকা শেষ হয়ে গেছে, যতটুকু টাকা তত পর্যন্ত কাজ হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে যে সিমেন্ট, বালি, পাথর তো সেখানে পড়ে গিয়েছিল, তাহলে সেখান থেকে তোলা হলো কেন? একটা সিমেন্ট হঠাৎ করে রাস্তা তৈরি করার পর কি কারণে এইভাবে সিমেন্টের কাঁচা রাস্তা, শুকোয়ওনি রাস্তা, সেই অবস্থাতেই তুলে নেওয়া হলো, উঠছে সেই প্রশ্ন। পাশাপাশি রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। নানা, তোমাকে ধন্যবাদ জানাই। তৃণমূল এবং বিজেপির কার কি প্রতিক্রিয়া শোনাবো। পঞ্চায়েতের কাকুরহাটি গ্রামে বেনুকর ঘোষের বাড়ি থেকে অশোক ঘোষের বাড়ি পর্যন্ত এটি পথশ্রী প্রকল্পের রাস্তা হচ্ছিল। সেই রাস্তাটি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার বাড়ি পড়ে যায়, তাই সেখান থেকে মালটা উঠিয়ে নিয়ে যায় তৃণমূল কংগ্রেসের দিদির ভাই বোনদের নির্দেশের মতো কন্ট্রাক্টর। বিজেপি যে একটা কর্মী আছে, সেই কর্মী কিন্তু এটা ভুলবশত কিন্তু আমাদেরকে নিয়ে ফাঁসানোর জন্য এই কাজটা করতে চাইছে। অবশ্যই হবে, গলিগালা যখন হবে, কিন্তু ওটা তো মেন না, আমি মেন করেছি। টাকার যে হিসাবে এসছে সেই হিসাবেই করা হয়েছে। এবার কথা হয়েছে আধ ঘন্টা পর, কারণ হয়েছে ওই যারা ঢালাই করছিল মানে রাস্তাটা, ওই মানে কন্ট্রাক্টর বলতে কি কন্ট্রাক্টর ছিল না, মানে এমনি যারা কাজ করে ওনারাই ভুলবশত ঢালাইটা করিয়ে ফেলেছিল। শুধুমাত্র এ রাজ্য নয়, গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে আসে ভিন রাজ্যের এসআইআর প্রসঙ্গ। কমিশনের আইনজীবী বলেন, তামিলনাড়ু এবং কেরলের মতো রাজ্যে আমরা এই ধরনের সমস্যার মুখোমুখি হইনি।
প্রধান বিচারপতিও বলেন, বিহারেও তো এসআইআর হয়েছে, সেখানে তো একটি মাত্র অভিযোগ এসেছে, কেন? গতকাল এসআইআর মামলার শুনানিতে রাজ্য পুলিশের ডিজিকেও কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। ডিজিপি যদি কিছু না করেন তাহলে কড়া পদক্ষেপ করা হবে বলে বার্তা দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। কি অভিযোগ এসেছে এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা অতিরিক্ত হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে ডিজিপিকে। ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। এসআইআর চলাকালীন জেলায় জেলায় কোথাও ভাঙচুর, কোথাও তাণ্ডব, কোথাও ফর্ম 7 পুড়িয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। এ নিয়ে শুক্রবার ফের রাজ্য পুলিশের ডিজিকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। পুলিশ মন্ত্রীটাকে মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রীর নির্দেশ ডিজি অবজ্ঞা করে কাজ করবে, এ বাংলা কি সেটা সম্ভব? এসআইআর ঘিরে রাজ্যের নানা প্রান্তে অশান্তি, ফর্ম 7 পোড়ানো, একাধিক ক্ষেত্রে নির্দেশ সত্ত্বেও এফআইআর দায়ের না করা সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে গত 9 ফেব্রুয়ারি ডিজিপিকে শোকজ করেছিল সুপ্রিম কোর্ট। তাকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছিল। এরপরই শুক্রবার এসআইআর সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি জানতে চান, ডিজিপিকে যে নির্দেশ দিয়েছিলাম সেটার কি হলো। তখন কপিল সিব্বল বলেন, ডিজিপি হলফনামা দাখিল করেছেন। তখন কমিশনের আইনজীবী বলেন, প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এসআইআর এবং ইসির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র কয়েকটি ছোট মাছের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের আগে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়। কমিশনের আইনজীবী বলেন, এর পরিণতি মারাত্মক হবে। এর পাল্টা ডিজিপির আইনজীবী বলেন, প্রতিটি মামলার তদন্ত চলছে। তখন কমিশনের আইনজীবী বলেন, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? 28টি এমন মামলা রয়েছে যেখানে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তখন কপিল সিব্বল বলেন, কমিশনের প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখেছেন ডিজিপি। তখন প্রধান বিচারপতি বলেন, ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। ডিজির ভূমিকা নিয়ে উনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমার মনে হয় উদ্বেগ প্রকাশ যেটা করেছে সেটা গোটা বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষ উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু বিষয় হচ্ছে উদ্বেগের সাথে সাথে ডাইরেকশনও দরকার, উদ্যোগও দরকার। আমরা চাইবো যে অ্যাপেক্স কোর্ট অফ দিস কান্ট্রি উইল ডাইরেক্ট দ্য ডিজি পুলিশ অ্যান্ড দ্য মেশিনারি অফ দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দ্য কজ অ্যান্ড এফেক্ট, ইংরেজিতে একটা কথা আছে, এই অবস্থাটা হলো কেন? আজকে নির্বাচন কমিশন যদি তাদের দায়িত্ব নিরপেক্ষভাবে সুচারুভাবে পালন করত, কেন গত 75 বছরে এরকম ঘটনা ঘটেনি? মূল দায়ী হচ্ছে ইলেকশন কমিশন এবং তাদের যে দায় দায়িত্বহীন একটা কর্মকাণ্ড করেছে, পরিকল্পনাহীন কর্মকাণ্ড, তার জন্যই এই ঘটনা। নির্দেশনামায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে রাজ্য পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে আমাদের অভিযোগ করেছে নির্বাচন কমিশন বা অন্য অভিযোগকারীরা। তাই আমরা চাই যে এখনো পর্যন্ত যা যা অভিযোগ এসেছে তার প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা অতিরিক্ত হলফনামা দিয়ে জানান রাজ্য পুলিশের ডিজি। প্রধান বিচারপতির বেঞ্চ এদিন বলে, ব্যতিক্রমী পরিস্থিতিতে সংবিধানের 142 ধারায় এই নির্দেশ তাদের দিতে হচ্ছে। সংবিধানের এই 142 নম্বর ধারা অনুযায়ী কোনো মামলায় বিচারের স্বার্থে যে কোনো নির্দেশ দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।